চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, এ তো আমি মনে করি যে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছেন বা ন্যায্যতার সঙ্গে আইনি পথে নিজেদের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। কিন্তু কেড়ে নেওয়ার অধিকার নেই বলে কেড়ে নেওয়া যায় না, এটা সমাজের অবস্থা নয়। বহু অধিকার আমাদের আছে যা কেড়ে নেওয়া হয়, বিচার ব্যবস্থা করে, আইন ব্যবস্থা করে, মুখ্যমন্ত্রী দল করে, মুখ্যমন্ত্রীর বিরোধী দল করে, বিভিন্ন জায়গাতে তা হতে থাকে। তো অধিকার যখন কেড়ে নেওয়া হয়, অধিকার কেড়ে নেওয়া যায় না, কিন্তু অধিকারকে কেড়ে নেওয়া হয়। যায় না, ওই করা যায় না কথাটা, ওই মে, শুড, উড, ক্যান, এই যে শব্দগুলো আছে, এটা এটার এই চক্করে পড়ে যেতে পারি, কিন্তু কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি আজকের পর্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কাছে। কেন বললাম এই কথা? কারণ এই মুহূর্তে চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর কিন্তু নানান রকম বিভ্রান্তি ছড়িয়েছে যে মুখ্যমন্ত্রী ঠিক কি বলতে চাইলেন। তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তিনি বেশ কিছু আশ্বাস দিয়েছেন যাদের চাকরি চলে গেছে, অর্থাৎ চাকরি হারাদের, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য দুজনের ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে যোগ্যদের নিয়ে আমি একটা মীমাংসা করে ফেলি, তারপর আমরা অযোগ্যদের সঙ্গে কিন্তু কথা বলবো। এখন বড় প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তার মানে কি হয়। চাকরিহারারা কিন্তু বলছেন ললিপপ, যারা যারা গেছিলেন সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, অর্থাৎ অনেক আশা নিয়ে কিন্তু দিদির সঙ্গে গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, তারা বলছেন ললিপপ, কেউ বলছেন দিশাহীন। এই মুখ্যমন্ত্রী ঠিক কি বলতে চাইলেন? আশ্বাস আর বাস্তব। আশ্বাস দেওয়া মানে যদি আমি আপনাদের কোনো আশ্বাস দিই কিংবা আপনি যদি কাউকে আশ্বাস দেন, তার বাস্তব কিন্তু একই মনে হয়, এক নয়। তাদের বক্তব্য কিন্তু এরকমই। এই নিয়ে আমাদের আজকের পর্ব এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে আজকে আপনারা যাকে দেখবেন আমার পাশে বসে আছেন, প্রথম পরিচয় করিয়ে দেবো। অমিত দাশগুপ্ত, প্রাক্তন শিক্ষক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। অমিত বাবু, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। আপনাকে প্রথমেই আমি যে প্রশ্ন করব দর্শকদের হয়ে, দর্শকদের প্রশ্ন আমি আপনাকে করব। আপনি একজন শিক্ষক ছিলেন, আপনি আপনার কর্মজীবনে শিক্ষকতা করেছেন। আপনি যদি আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তেন এবং আপনিও যদি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেতেন, সুপ্রিম কোর্ট ভার্ডিক্টে যদি আপনার চাকরি চলে যেত, মুখ্যমন্ত্রী আজ যা যা বলেছেন যে আপনারা ভলান্টারি সার্ভিস দিন, আপনারা স্কুলে যান, এই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, আরও অনেক কিছু তিনি বলেছেন যেগুলো আমরা পরে আসবো, আপনি কি করতেন? আমি যেতাম না। মুখ্যমন্ত্রী বলবেন ভলান্টারি সার্ভিস দিতে, কেন দেবো ভলান্টারি? আমি তো ভলান্টারি সার্ভিস দেওয়ার জন্য অন্য জায়গা আছে। ভলান্টারি সার্ভিস যদি দিতে হয়, সেটা তো ভলান্টারি সার্ভিস মুখ্যমন্ত্রী কোনো প্রস্তাব দিন, সামগ্রিক সমাজের কাছে যারা ভলান্টারি সার্ভিস দেবেন দেবেন। আমি নিযুক্ত হয়েছিলাম, নিয়োজিত হয়েছিলাম, বেতন পেতাম, বেতন পাবো বলে, সংসার চালাবো বলে, সেই জন্য আমি কাজে এসেছিলাম। অবশ্য শিক্ষকতা করেছি, অন্য হয়তো কারণ থাকতে পারে যে ভালোবেসেছি শিক্ষকতা করতে, অন্য কিছু করতে চাইনি। কিন্তু তার মানে এই নয় জীবিকার প্রশ্নে আমি শিক্ষকতা করিনি। হ্যাঁ, আমি জীবিকার প্রশ্নে শিক্ষকতা করেছি। জীবিকায় যদি না থাকে, যদি আমাকে বেতন না দেওয়া হয়, তাহলে আমি কেন, কি কারণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব? এটা কি এরকম যে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করুন, তাহলে পরবর্তীতে আপনাকে আমি নিতে পারি, না হলে আমি নেব না? না, মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন যারা যোগ্য, আমি সেই বিশ্লেষণে পরে আসবো, যা আপনি স্টুডিওর বাইরে আমাকে বলছিলেন যে যে তাদের চাকরি কেড়ে নেওয়ার অধিকার, চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারুর নেই। বলুন। চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, এ তো আমি মনে করি যে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছেন বা ন্যায্যতার সঙ্গে আইনি পথে নিজেদের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। কিন্তু কেড়ে নেওয়ার অধিকার নেই বলে কেড়ে নেওয়া যায় না, এটা সমাজের অবস্থা নয়। বহু অধিকার আমাদের আছে যা কেড়ে নেওয়া হয়, বিচার ব্যবস্থা করে, আইন ব্যবস্থা করে, মুখ্যমন্ত্রীর দল করে, মুখ্যমন্ত্রীর বিরোধী দল করে, বিভিন্ন জায়গাতে তা হতে থাকে। তো অধিকার যখন কেড়ে নেওয়া হয়, অধিকার কেড়ে নেওয়া যায় না, কিন্তু অধিকারকে কেড়ে নেওয়া হয়। যায় না, ওই করা যায় না কথাটার ওই মে, শুড, উড, ক্যান, এই যে শব্দগুলো আছে, এটার এই
চক্করে পড়ে যেতে পারি, কিন্তু কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়েছে। যারা এক্ষেত্রে ন্যায্যভাবে নিযুক্ত হয়েছিলেন, নিজেদের পরীক্ষা দিয়ে সমস্ত কিছু নিয়মকানুন মেনে নিযুক্ত হয়েছিলেন, কোনো অর্থ ব্যয় করেননি, তাদের হয়েছে, তাদের চাকরি এখন নেই। সুপ্রিম কোর্ট আমাদের দেশের শীর্ষ আদালত, আমাদের তো এখন ব্রিটিশ আইন নয় যে প্রিভি কাউন্সিলের কাছে যাবে, তো সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, বিচার অনুযায়ী এখন তাদের চাকরি নেই, সেই অধিকারটি সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছে। পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যদি মুখ্যমন্ত্রী কিছু করতে পারেন, পুনরায় প্রতিষ্ঠিত হবে। যখন পুনরায় প্রতিষ্ঠিত হবে, তখন আমি ভলান্টারি সার্ভিস না দিয়ে, তখন আমি যেমন সার্ভিস দিচ্ছিলাম, যেমন কাজ করছিলাম, তেমনি করব। বেশ, অমিতবাবু, আপনাকে আমি সোজা প্রশ্ন করব যে আজকে যদি আপনি, প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন আমি কিন্তু, মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যান, স্কুলে যান, কে আপনাকে টার্মিনেট করেছে, আপনি যেতেন না বললেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা আমি একদম সরাসরি আপনাকে করব, যে আজকে যদি আপনি এই চাকরিহারাদের মধ্যে একজন হতেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি হতো? আজকে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, আমরা একে একে সেই বিশ্লেষণে আসব। তিনি বলছেন 2022 থেকে এই নোংরা খেলা চলছে। তিনি বলছেন যে এই যে ভার্ডিক্ট হয়েছে, এর পেছনে কারা আছে, কারা এ কাজ করছে। তিনি একথা বলছেন যে যাত্রাপালা করে ভুল বোঝানো হচ্ছে, যাত্রাপালা করে ভুল বোঝানো হচ্ছে। আপনি কি করতেন অমিতবাবু? দেখুন, প্রথমত আপনি একটা প্রশ্ন করেছেন যে এই যে সুপ্রিম কোর্টের রায়, তারপরে যদি মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে আমি কি করতাম? আমি বললাম ভলান্টারি চাকরি দিতাম। কারণ এটা কে আমাদের চাকরি কেড়েছে, এ কথা তো মুখ্যমন্ত্রী বললে হবে না। স্যার, একটা অর্ডার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে, সেই অর্ডার অনুযায়ী আমি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমাকে বেতন দিতে পারবেন না বলেই বলছেন ভলান্টারি হয়েছেন, তার মানে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাই জন্য তিনি ভলান্টিয়ার করার কথা। বেশ। সুতরাং এই মুখ্যমন্ত্রী চাকরি আপনাদেরকে বলেছে না বলেছে, অবান্তর প্রশ্ন। উনি আপনাকে যদি বলেন যে হ্যাঁ আপনার তো পেরোলে নাম রয়েছে, সে নাম সরে যেতে 2 দিন লাগবে, 2 মিনিট লাগবে হয়তো বা। যেটা আমি কি করতাম, আমি ব্যক্তি হিসেবে কি করতাম, এটা খুব কঠিন প্রশ্ন। ব্যক্তি হিসেবে আমি কাঁদতাম, ব্যক্তি হিসেবে আমি দুঃখ পেতাম, কিন্তু আমি সমষ্টির একজন অংশ হিসেবে, ব্যক্তি হিসেবে আমি বলতাম যে আসুন আমরা যে যারা ন্যায্য হিসেবে চাকরি পেয়েছি, সে 18-19 মতন মানুষ নিশ্চয়ই, তারা আসুন রাস্তায় আসুন তারা, আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা এতদিন রাস্তায় বসেছিলেন, তাদের সঙ্গে মিলে রাস্তায় হাঁটি, যে এই চাকরিগুলো, এই 26,000 চাকরি আমাদের সকলের মধ্যে বিতরণ করার কথা ছিল, যারা যথাযথভাবে চাকরি নিযুক্ত হয়েছেন বা যথাযথভাবে নিযুক্ত হতে পারতেন। তার জন্যে সমাজের কাছে, মানুষের কাছে, যে সমস্ত রাজনৈতিক দল গোলা জলে মাছ ধরতে চায় না, তাদের কাছে আমি যেতাম এবং আমরা চেষ্টা করতাম তাদের নিয়ে রাস্তায় থাকতে। যেই রাস্তায় থাকার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের টনক নড়িয়ে এই যে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা, যারা অবশ্যই দায়ী এই পরিস্থিতিটির জন্য, আরও অন্যরাও দায়ী, এমনকি বিরোধী দলের শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন সেই সময়? যখন চাকরি হয়েছে 2019 সালে, তখন কোথায় ছিলেন তিনি? মন্ত্রিসভায় ছিলেন। তিনি তার দায় নেবেন না, তিনি এখন ঘোলা জলে মাছ ধরতে চাইছেন, তার কাছে যেতাম না। আমরা যেতাম তাদের কাছে যারা এই ঘোলা জলে মাছ ধরতে চাইবেন না, যারা সদর্থকভাবে, এবং আমরা রাস্তায় থাকতাম। এই এছাড়া তো কোনো উপায় নেই। এছাড়া তো আমার কাছে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনের কথা বলতাম, তিনি মানতো কি না মানতেন সেটা তারা জানি। রিভিউ পিটিশন ইতিমধ্যেই করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে রিভিউ পিটিশন করা হয়েছে, এখনই করা হয়েছে, কি করা হয়েছে আমি জানি না, কিন্তু অনেক হয়তো বা করার কথা হয়েছে বা করা হয়েছে। রিভিউ পিটিশন কে, তার সঙ্গে আমি যুক্ত হতাম, তাকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করতাম, যা আমার পক্ষে সম্ভব সেগুলো করতাম, এর সঙ্গে রাস্তায় থাকতাম। কারণ এছাড়া তো কোনো উপায় নেই, এমনিতেই রাস্তায় বসিয়ে দিয়েছে। এমনিতেই যদি অর্ডারটা দেখেন, তাহলে আমি যদি তার মধ্যে একজন হতাম, যারা রয়েছেন ন্যায্যভাবে, যারা রয়েছেন, তাদেরকে রাস্তায় তো পথে বসিয়ে দেওয়া হয়েছে। তারা কারো বিয়ে হয়ে গিয়েছে, কেউ সন্তান হয়েছে, কেউ সংসার চালাবো কি করে, এমনিতেই পথে বসিয়ে দিয়েছে। তা পথে বসানোর থেকে পথে নয় দাঁড়িয়ে হাঁটতাম, লোকের সঙ্গে ভাবতাম যাতে ভবিষ্যতে এ কথা না হয়, আর আমার সঙ্গেও যেন কাজটি সুরা হয়। এটাই তো আমার করণীয়, শিক্ষক হিসেবে আমার করণীয়, শিক্ষক হিসেবে শেখানোর কথা, শিক্ষক হিসেবে এটাই। আর উনি যেগুলো বলছেন, আপনি যেগুলো বলছেন যে যাত্রা, এই কথার সত্যি কথা বলতে যাত্রা হচ্ছে, আমি এর মানে বলতে পারবো না। উনি সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন যাত্রা কি, মানে কাদের ভুল বোঝানো হচ্ছে আর কারা বা যাত্রা করছে বাবু? দেখুন, ভুল বোঝানো হচ্ছে, মানে কি ভুল বোঝানো বলতে কি যদি কি হয়েছে? একটা হচ্ছে যে
নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা কি ভুল বোঝানো হয়েছে? না, নিয়োগে দুর্নীতি হয়েছে, সেটা যদি স্কুল সার্ভিস কোটি টাকা পাওয়া গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে, আপনারা তো সবই দেখেছেন। কোটি কোটি টাকা তো পাওয়া গেছেই, ছেড়ে দিন টাকা পাওয়ার কথা। যদি আপনি রায় পড়েন, তাতে স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট করে বলেছে যে এতগুলি ওএমআর মিসম্যাচ হয়েছে, এতগুলি আপনার প্যানেল টপকে চাকরি পেয়েছে, এরকম সংখ্যা 5,000-এর ওপরে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকৃতি দিয়ে স্বীকার করেছে। তাহলে সেগুলো 5,000 লোকের চাকুরি, 22,000 25,000 লোকের চাকরির মধ্যে 5,000 লোকের চাকুরি খালি ভুল করে তো হয়নি, সেটাও পরিকল্পিতভাবে হয়েছে, দুর্নীতি হয়েছে, পরিকল্পিত দুর্নীতি হয়েছে। কে টাকা পেয়েছে না পেয়েছে সে তো তা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু সে বাদ দিয়ে ওই দুর্নীতিটা হয়েছে। এই দুর্নীতি যখন হয়েছে তখন এই দুর্নীতি নিয়ে নিশ্চয়ই ভুল বোঝানো হচ্ছে না, বোঝানো যেতে পারে না, কারণ রায়ে রয়েছে। তাহলে ভুল বোঝানো কিসের জন্য? ভুল বোঝানো এটা হতে পারে কেউ যদি মনে করে থাকেন তাদের চাকরি নেই, যে আমার যে আজকে আমি ধরুন আমি শিক্ষক একজন, ওই শিক্ষকদের মধ্যে একজন, তাহলে আমার যে চাকরি নেই এটা তো সত্যি, এটা আর ভুল বোঝানো কথা, এটা ভুল। উনি বলছেন স্কুলে যেতে, তা উনি বলতেই পারেন স্কুলে যেতে। ওনার যদি মুখ্যমন্ত্রী তো কাল চলে যায়, আমি বলবো যে আপনি যান নবান্নতে গিয়ে বসুন, উনি বসবেন? কাল যদি চলে যায়, কথা বললেন, একদম একদম বসবেন। যদি না বসেন তাহলে উনি বললে পরে আমি শিক্ষকতায় অবসর নিয়েছি, আমাকে যদি বলা হয় যান কি আপনি আবার বসুন, গিয়ে আমি বসে পড়বো? এগুলো কোনো কথা হলো? এই ধরনের ছেলে মানুষই কথার কোনো উত্তর নেই। যেমন যাত্রা বলতে কি বলতে চাইছেন? প্রায় 22, 23, 25, 26 যাই হোক, একটা সে কথা পরে আসা যেতে পারে, 22, 23, 25, 26 যাই হোক না কেন, এত হাজার মানুষ তার চাকরি চলে গেছে। তার মধ্যে অন্যায় হয়তো বা করেছেন 7-8 হাজার লোক। অন্যায়, প্রথম কথা হচ্ছে যোগ্য অযোগ্যর কথা তো অবান্তর, যারা অন্যায় করেছেন তাদের তো অন্যায় করতে বাধ্য করা হয়েছে। 22 লাখ মানুষ কেন 26,000, 25,000, 26,000 নিয়োগের জন্য দরখাস্ত করে? এর দায়িত্ব এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজনৈতিক শাসক, রাজনৈতিক দল সবার। তাহলে তাদের তো চাকরি দেওয়া, মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা সুরাহা করার জন্য তারা রাজনৈতিক দল এসছেন, শাসন ক্ষমতা এসছেন। 22 লক্ষ লোক দরখাস্ত করেছে 25,000, 25,500 চাকুরির জন্য বা তার থেকে কম চাকুরির জন্য। এটা লজ্জা নয় রাজ্যের? কেন করা হয়? ভারতবর্ষে কেন এমনটা হয়? এটা লজ্জা নয়? সেই রাস্তা দিয়ে যাদের দায়িত্ব ছিল ওই সমস্ত মানুষদেরকে রুটি রুজি জীবিকার সংস্থান করা, তা তো সংস্থান করেইনি, তারা একটা অসম্ভব একটা তফাৎ তৈরি করেছে। অর্থাৎ 22, প্রায় হিসেব করলে দেখা যাবে যে 100 গুণ তফাৎ আর কি, সে প্রায় 25,000, 25 লাখ, একজন 100 জনে একজন। আর এই তফাতের মধ্যে দিয়ে তারা আবার বেসাতি করে টাকাও নিয়েছে, দুর্নীতি তৈরি করছে। দুর্নীতির জন্য কি যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছেন তারা মূল দায়ী? না, তারা মূল দায়ী নয়, তারা অবশ্যই দায়ী, তারা অবশ্যই দুর্নীতি সঙ্গে আপোষ করেছেন, কিন্তু তারা দুর্নীতির সূত্রপাত তারা নয়। দুর্নীতির সূত্রপাত ওই পার্থ চ্যাটার্জি বা কুন্তল ঘোষ বা ইত্যাদি প্রভৃতি যাদের নাম আসছে তারা, কারণ তারা বন্দোবস্ত করেছেন, তারা চাকুরিও দেননি এবং বন্দোবস্ত করেছেন চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি ভুল বোঝানোর কি আছে? কাকে কে ভুল বোঝাচ্ছে? কোথায় কি? আমি আরো একটা ব্যাখ্যা চাইবো অমিতবাবু আপনার কাছে। মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে রায়ের পেছনে কার খেলা, এই রায় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায়, যে ভার্ডিক্ট, এর পেছনে কার খেলা অমিতবাবু? দেখুন, প্রথমত বলি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী একদম ভুল বলেছেন এটাও বলতে পারবো না, ঠিক বলেছেন তাও বলতে পারবো না। খেলা থাকতেই পারে। আমি মনে করি না যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এরকম যে বিচার ব্যবস্থায় সব বিচার সঠিকভাবে হয় এবং বিচার ব্যবস্থায় কোনো প্রভাব নেই, এটাই মনে করি। ধরুন আমি একটা কথা বলি, ধরুন খেয়াল করে দেখবেন যখন অযোধ্যা মামলার রায় হচ্ছে তার কাছাকাছি সবরীমালা মন্দিরের রায় হয়েছিল যে 10 থেকে 49 বছরের মহিলাদের ঢুকতে দেওয়া হতো না মন্দিরে। রায় হলো না, এটা মহিলাদের অধিকারের উপরে হস্তক্ষেপ, এটা দিতে হবে। রায় হলো, রায় হওয়ার পরে সবরীমালা মন্দিরের যারা, আমরা তো সবাই নাকি রায় মেনে চলে, সবরীমালা মন্দিরের ট্রাস্টি থেকে শুরু করে সেখানকার যে মন্দির হিন্দুরা, তারা বললেন যে না, রায় মানা যাবে না। তাই মানা যাওয়ানো 2জন মহিলার নামও, তারা 2জন ঢুকতে চেষ্টা করলেন, তাদেরকে হেকল করা হলো, তারা কেউ ঢুকলেন, কারণ তারা অল্প ওই বয়সের মধ্যে ঢুকেছেন। পরবর্তীতে রিভিউ পিটিশন হলো, এখনও রিভিউ পিটিশন শোনা হয়নি। 5-6 বছর আগে রিভিউ পিটিশন এখনও শোনা হয়নি। আর সবরীমালা মন্দিরে ওই 10 থেকে 50 বছরের মহিলাদের ঢুকতে দেওয়া হয় না। তাহলে কি আদালতের রায় কার্যকরী করা হয়? তাহলে আদালতের রায় সেক্ষেত্রে কার্যকরী করা যায় না, কারণ সেক্ষেত্রে অর্থকরী ব্যাপার নেই, অন্য কিছু ব্যাপার রয়েছে। ধরুন
গত দুদিন আগে দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রার এগেনস্টে যে 2020 সালের দাঙ্গায় তাকে এগেনস্টে এফআইআর করার কথা বলেছে রাউস অ্যাভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্ট তার সেই বিষয়ে সিলমোহর দিয়েছেন, এখনো এফআইআর করা হয়নি। ধরুন উল্টো দিকে উমর খালিদ বা গুলশান ফাতিমারা এখনো 4 বছর ধরে জেলের মধ্যে রয়েছে, তাদের বেল হিয়ারিং হয় না, তারা ওই দাঙ্গার কাছাকাছি ছিল না, তারা কোথায় ছিল। তাহলে এই যে পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি রোজ হিন্দু মুসলমান করার মধ্যে দিয়ে উস্কানি দিয়ে চলেছেন, যা ইচ্ছে তাই বলতে পারেন, আর তার ক্ষেত্রে আদালত রক্ষাকবল দিয়ে নিয়েছেন, তিনি যা খুশি বলতে অনুমোদিত পাবেন। এই তো পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ কারো হয়ে কথা বলবে না, আদালত যা বলেছেন তাতে কোনো খেলা থাকতে পারে না, এমনটা আমি মনে করি না। আমার মনে হয় যে পুরো পদ্ধতিতে অবশ্যই ন্যায্য অন্যায্য এই বিভাজন করা সম্ভব ছিল। যে হার্ড ডিস্ক রিকভার করা হয়েছে, সিবিআই পেয়েছিলেন পঙ্কজ বনসালের কাছ থেকে, ন্যাশার আধিকারিক, সেই হার্ড ডিস্কের ভিত্তিতে অন্যায্যভাবে বা বেআইনিভাবে নিযুক্ত হয়েছে তাদের চিহ্নিত করেছে সিবিআই, সেই হার্ড ডিস্কে যদি সমস্ত তথ্য থাকে সেই তথ্যগুলি নিয়ে সংকলিত করে ন্যায্যভাবে কারা নিযুক্ত, অন্যায্যভাবে কারা নিযুক্ত, আইনিভাবে কারা নিযুক্ত, বেআইনিভাবে কারা নিযুক্ত সেটা চিহ্নিত করা যেতে পারত। আর সেটা করার জন্য অবশ্যই সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে পারত। যেমন মনে রাখবেন কমিটিও তৈরি করা যেতে পারত। গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই আগের ডিভিশন বেঞ্চ রঞ্জিত বাগ কমিটি করেছিল। তাহলে রঞ্জিত বাগ কমিটি যদি তখন করতে পারেন যে অনিয়ম হয়েছে কিনা দেখার জন্য, নতুন কমিটি তৈরি করে পরে সে ন্যায্য অন্যায্য বিভাজন করতে পারত। না ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্ট সেদিকে দৃষ্টি দেয়নি, তাহলে কোনো উদ্দেশ্য থাকলেও থাকতে পারে, কোনো ধরনের ভাবনা থাকলেও থাকতে পারে যে হ্যান্ডস ইন গ্লোভার, যে না এখানে কিছু টার্মোয়েল তৈরি করা যাক, নির্বাচন আসছে। আমি মনে করি না যে এরকম কাজ করা অসম্ভব, বিশেষত শাসক রাজনৈতিক দল যারা দিল্লিতে রয়েছে তাদের পক্ষে। সুতরাং সেটা হতে পারে, সে খেলা থাকতে পারে, মুখ্যমন্ত্রী তার দিকে ইঙ্গিত করতে পারেন, কিন্তু সে খেলা থাকুক বা না থাকুক, এই খেলার সুযোগটা করে দিয়েছে কে? মাঠটা তৈরি করে দিয়েছে, মাঠটা তো মুখ্যমন্ত্রীরা তৈরি করে দিয়েছেন। তাদের মন্ত্রিসভা সুপার নিউমারি পোস্ট তৈরি করেছেন, যাদের বাতিল হয়েছে তাদের করার জন্য চেষ্টা করেছিলেন। কেন করেছিলেন এই অন্যায় কাজটা? এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যে কি অবজারভেশন খুব শিগগিরই হিয়ারিং আছে, এবং সেখানে যদি সেটা আবার অন্যদিকে মোড় নেয় তাহলে তো আরো বিপদ। বিপদ আমার বিপদ নয়, মুখ্যমন্ত্রীদের বিপদ হতে পারে। আমার বিপদ, আমি এমনি বিপদেই আছি, আমি শিক্ষক হিসেবে বিপদে রয়েছি, মানুষ হিসেবে বিপদে রয়েছি, কিন্তু সে বিপন্নতা তো রয়েছে, কিন্তু বিপদ তাদের, কিন্তু সেগুলো তারা করেছেন। সুতরাং তারা আটকাতে চেষ্টা করেছিলেন যখন ন্যায্য অন্যায্য হচ্ছে, সেই সময় তারা দেখাতে চেষ্টা করেছেন যে না আমরা কিছু করিনি, বেআইনি কিছু করিনি, লুকোতে চেষ্টা করেছেন, ধরা পড়া সত্ত্বেও লুকোতে চেষ্টা করেছেন। রাজাকে যখন বলা হয়েছে রাজা তোর কাপড় কোথায়, তখনও সে বলছে না আমি তো কাপড় পরেই আছি। আমি একটু ইন্টারাপ্ট করে, আপনি স্টুডিওর মানে অনুষ্ঠানে আসার আগে আপনি আমাকে একটা স্টেটমেন্ট বলেছিলেন যে দ্য বস সিলেক্টস ইউ ডোন্ট সিলেক্ট দ্য বস, রাইট? আপনি যে প্রসঙ্গে বলেছিলেন যদি একটু ব্যাখ্যা করেন। ধরুন যে সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চের রায় কি, প্রক্রিয়াটা গলদ ছিল এবং এটা ইল্লিগাল প্রক্রিয়া, তাই সবার চাকরি চলে গেল, রাইট? আচ্ছা আমি কলেজে পড়িয়েছি, কলেজ সার্ভিস কমিশন থেকে 82 সালে চাকরি পেয়েছিলাম, 86 সালে চাকরি জয়েন করেছি, 82 সালে 84 সালে ইন্টারভিউ দিয়েছিলাম, 82 সালে করেছিলাম। এবার আমাকে যদি বলো ওই প্রক্রিয়াটা গলদ ছিল, আমি কি ওই প্রক্রিয়াটা তৈরি করেছিলাম? ঠিক ঠিক বলা হয়, আমি যেটা বলেছিলাম এটা একটা আছে, ফ্রেজ আছে যে ওয়ান ক্যানট চুজ হিজ ওন বস। কারেক্ট। আপনি আপনার বসকে সিলেক্ট করেন না, বস আপনাকে সিলেক্ট করে। কারেক্ট। তো আপনি যখন বস যদি আপনাকে ভুল প্রক্রিয়ায় সিলেক্ট করে থাকে, তার জন্য কি আমি দায়ী হতে পারি? তাহলে ওই যে অন্যায্য ন্যায্য বা অবশ্যই আপনি যদি বসকে ঘুষ দিয়ে সিলেক্ট করে থাকেন তাহলে আপনি দায়ী। আমি যদি সেটা তো কমপ্লিটলি অন্য কনটেক্সট চলে যাচ্ছে। যদি এই যারা অন্যায্যভাবে চাকরি পেয়েছেন তারা বিভিন্ন টাকা দিয়েছেন, তাদেরকে টপকে দেওয়া হয়েছে, কিন্তু যাদেরকে অন্যায্য না ন্যায্য ধরা যায়নি সেটা 17-18 হাজার অন্তত আছে, তার বেশিও হতে পারে। সংখ্যা একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, কোথাও 25,753 এই চাকুরি পেয়েছে বা 25,752 জনের চাকুরি যাচ্ছে, এরম শব্দ কোনো রায়ের মধ্যে নেই। কিন্তু আপনাদের এই যে প্রচার মাধ্যম, তারা 25,753 তারা কোত্থেকে পেয়েছেন আমরা বলতে পারবো না, হয়তো আছে তাদের কাছে কোনো সূত্র। যেমন কোথাও এই কথা নেই যাদের অন্যায্য নয়, যাদের আইনিভাবে যারা হয়তোবা হয়েছে, বেআইনিভাবে যারা রয়েছেন সেই কজন বাদ দিয়ে বাদবাকিদের 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে, এরকম কথা প্রায় কোথাও নেই।
কিন্তু চলছে। মানে আমাদের সমস্যাটা হচ্ছে পুরো সমাজের মধ্যেই কাকে কান নিয়ে গেল বললে পরেই আপনি কাকের পেছনে দৌড়চ্ছেন, কানে হাত দিচ্ছেন না, যা বলা হচ্ছে তাই। এখন এই যে মানুষজন 17-18 জন যাদেরকে কেউ বলেনি তারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন, তাদের এই প্রক্রিয়াতে কি করণীয় ছিল? তাহলে কি আমি চাকরির দরখাস্ত করার সঙ্গে সঙ্গে প্রক্রিয়াও দেখতে শুরু করব? আমাকে কি সেটা দেখতে দেওয়া হবে, প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে? চাকরি দরখাস্তকারীকে কি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়? প্রক্রিয়ায় যদি কোনো ভুল থাকে, বেআইনি কিছু থাকে, তার জন্য দায় আমাকে পড়তাতে হবে, কিন্তু আমার তাতে কোনো ক্ষমতা নেই। সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কথা বলতে পারতো না। তাই জন্যে যখন আমি আমার বসকে সিলেক্ট করতে পারি না এবং আমাকে যখন নির্দিষ্টভাবে বেআইনি কাজ করেছি বলে সাব্যস্ত করা হয়নি, তাহলে আমার চাকরি রাখা উচিত ছিল। বলা হয় ল অফ ন্যাচারাল জাস্টিস, স্বাভাবিক ন্যায়ের বিধি। আপনি দোষী সাব্যস্ত না হওয়ার পর্যন্ত আপনি নির্দোষ। তা আমি দোষী সাব্যস্ত নয়, আমি নির্দোষ, কিন্তু তা সত্ত্বেও আপনি কোন আর্টিকেল, কনস্টিটিউশনের 14-16 আর্টিকেলের কথা বলে আমার চাকরি চলে যাচ্ছে কেন? আর একটা প্রশ্ন বলি এই আইনি জায়গাতে, ধরুন আইনের কাছে কারা গিয়েছিল? আইনের কাছে গিয়েছিল যাদের মনে হয়েছে যে তাদের বঞ্চিত করে অন্যদের সুপারসিড করে লোককে চাকরি দেওয়া হয়েছে, এই জন্য তারা গিয়েছিলেন আইনের দরজায়। তার থেকেই তো সূত্রপাত 2021 সালে এই পুরো বিষয়টা। আচ্ছা, তারা কি সুরাহা পেল বলুন তো? তারা তো কোর্টে গিয়েছিল তাদের চাকরির জন্য, তারা কি সুরাহা পেল? তারা তো কোনো বিন্দুমাত্র সুরাহা পায়নি। এমনকি যাদের বলা হচ্ছে যারা বেআইনি বা আইনিভাবে চিহ্নিত নয়, বেআইনিভাবে চিহ্নিত হয়, যাদের চাকরি চলে গেল, তাদের বলা হয়েছে তাদের বয়সে শিথিল করে দেওয়া হবে। এইটুকুনি বলা আছে যে দরখাস্ত করার সময় তাদের বসতে দেওয়া হবে, যদি বয়স টপকে দিকে থাকে তাহলেও বসতে দেওয়া হবে। কিন্তু এদের ক্ষেত্রে তাও বলা হয়। অন্য যারা দরখাস্ত করেছেন যে আমাদের বঞ্চিত করা হয়েছে, যারা 2019 সাল থেকে দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় বসেছিল, কখনো তাদের জন্য কোনো সুরাহা হয়নি। আমার এক্ষেত্রেও আমার জিজ্ঞাসা আছে, যে সমস্ত আইনজীবীরা তাদের হয়ে লড়েছেন, ওই বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, তারা বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কি সুবিধে এনে দিলেন? তারা কেন এটা বললেন না যে ওই যে 8,000 লোককে চিহ্নিত করেছেন, বা 7,000 লোক বা 6,000, বলতে পারবো না, সংখ্যা তো পাওয়া যাচ্ছে না, যাদের চিহ্নিত করেছে সিবিআই যে তারা বেআইনিভাবে চাকরি হয়েছে, তাদেরকে বাদ দিন, তাদেরকে বাদ দিয়ে এদের মধ্যে থেকে নিয়োগ করুন। এ কথা তারা না বলে তারা পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়ার জন্য কেন চেষ্টা করলেন? তাহলে কি তাদের কোনো উদ্দেশ্য ছিল? এই খেলাটার কথা মুখ্যমন্ত্রী বলেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখানে কিন্তু আবারও বলছি, খেলার মাঠটা তৈরি করে দিয়েছে কে? সেই দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রী, তৃণমূল দল, শাসক দল। খেলার মাঠ যদি তৈরি করে দেন আর রাজনৈতিক দল খেলবে না, এরকমটা হয় না। রাজনৈতিক দল খেলার সময় এই উদ্দেশ্য যদি সাধন করে থাকে যে প্রায় 17-18 হাজার পরিবারকে যারা যৌক্তিকভাবে চাকরি পেয়েছিল, বৌদ্ধিকভাবে চাকরি পেয়েছিল, তাদেরকে রাস্তায় বসানো হবে, তাহলে তারা অত্যন্ত নোংরা খেলা খেলেছে। কিন্তু খেলার মাঠটা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রীরা, ওই নোংরা খেলার অবস্থাটা তৈরি করে দিয়েছেন। বাবু, এবার আপনাকে আমি জিজ্ঞেস করবো যেটা, যে আপনি পুরো কনটেক্সটটা একজন প্রাক্তন শিক্ষক হয়ে বলছেন, রাইট? এবার আপনাকে আমি, যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়, তাহলে আজকে যা আলোচনা হলো চাকরি হারাদের সঙ্গে, মুখ্যমন্ত্রী যা আলোচনা করলেন, যদি আপনি তার একজন মেম্বার থাকতেন, যে নিয়ে আপনাকে আমি আগেও প্রশ্ন করেছি, তাহলে বিভিন্ন রিয়াকশন আমরা পেয়েছি। তারা বলছেন যে ললিপপের সঙ্গে তুলনা করেছেন তারা বলছেন, কিছু লোক বলছে যে আশ্বাস দেওয়া এবং বাস্তব দুটো আলাদা কনটেক্সট, কমপ্লিট আলাদা কনটেক্সট। আশ্বাস আমরা দিতেই পারি, কিন্তু বাস্তব কিন্তু এক নয়। এবং সব থেকে যেটা বড় স্টেটমেন্ট, দিশাহীন আলোচনা। দিশাহীন বলতে মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি কি বলতে চাইলেন, তারা বলছেন দিশাহীন আলোচনা। অমিতবাবু, আপনি যদি আজকে ইন্ডোরে থাকতেন, কিভাবে নিতেন এই যে 3টে লাইন আমি বললাম, আপনি কিভাবে রিয়াক্ট করতেন? না, প্রথমত দিশাহীন আলোচনা সম্পর্কে আমি বলতে পারবো না, আলোচনা আমি ছিলাম না। কি হয়েছে ঠিক নির্দিষ্ট কি বলেছেন, কারণ নিশ্চয়ই এই 3টে কথাই বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী প্রায়শই যা কথা বলেন সে কথাগুলোর অর্থ আমি বুঝি না, অনেকে বোঝেন, যেমনভাবে বোঝেন, কিন্তু সেটা হতে পারতো। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে বলার কথা, পরিচ্ছন্ন বলার কথা থাকতে পারতো যে আমি এই নিয়োগ প্রক্রিয়া যেটা বলেছে সেটা আমি অতি সত্বর চালু করতে চেষ্টা করছি, প্লাস আমি
পুনর্বিবেচনার জন্য যাচ্ছি। অবভিয়াসলি পুনর্বিবেচনার জন্য গেলে দুটো আউটকাম হতে পারে, যে পুনর্বিবেচনা হবে অথবা পুনর্বিবেচনা হবে না। বেশ। পুনর্বিবেচনা হবে না তো হয়েই গেল, পুনর্বিবেচনা হবে না, আবার দুটো আউটকাম হতে পারে। অর্থাৎ যে রায়টা রয়েছে সেই রায়টা আপাতত স্থগিত রাখা, পুনর্বিবেচনা করা। যদি স্থগিত রাখে তাহলে একরকম হয়, আবার যেমন ছিল পূর্বাবস্থায় ফিরে যাবে। যদি জায়গায় স্থগিত না রাখা হয় তাহলে আরেক রকম হয়, তাহলে তাদের জন্য একই সঙ্গে তাদের নিয়োগ প্রক্রিয়াটাও চালাতে হবে, পুনর্বিবেচনা কথাও বলতে হবে, যেটা আগে হবে। কারণ আমি একটু আগেই বললাম পুনর্বিবেচনা বছরের বছর লেগে যেতে পারে। যদি স্থগিত না রেখে পুনর্বিবেচনা করা হয় তাহলে তারা বছরের বছর কি করবেন? এরা তো ভ্যালান্টারি সার্ভিস দিয়ে যাবেন বছরের বছর মুখ্যমন্ত্রী। বেশ, আমাদের সময় শেষ প্রশ্ন, কি দেখছেন ভবিষ্যৎ খুব সংক্ষেপে? কোথাকার রাজ্যের না এসএসসি? এই এসএসসি এখন যা পরিস্থিতি হয়ে আছে, এতগুলো পরিবার, এত মানুষ, সত্যি তাদের কি হবে? নেক্সট কি দেখছেন? মর্মান্তিক প্রাক্তন শিক্ষক হয়ে কি দেখছেন? মর্মান্তিক পরিস্থিতি, এবং প্রাক্তন শিক্ষক হিসেবে, মানুষ হিসেবে যে দুর্বিষহ অবস্থার মধ্যে এই মানুষজন পড়েছেন, যুবক যুবতীরা পড়েছেন, অল্প বয়সী মানুষজন, তাতে তারা বিপর্যস্ত হচ্ছেন। এবং কত দূর অবধি বিপর্যস্ত হতে পারেন, কত লোক সেক্ষেত্রে কীভাবে তাদের পরিবারগুলি ধ্বংস হয়ে যেতে পারে, সেটা কথা ভেবে সবসময় খুব অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগছে এই কথা ভেবে যে এদের কথা না শাসক দল ভেবেছেন, তারা কেবলমাত্র নিজেদের আখের গুছিয়ে দুর্নীতি করতে চেষ্টা করেছেনই মনে হয়, নিয়োগের একটা বড় অংশকে কলুষিত করে। যারা বিরোধী দল, তার তো নেতা আগে এই দলেই ছিলেন, তিনিও সেই কলুষের পাত্র, এবং এখন তিনি ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছেন। কারণ তার পক্ষেও যদি পুনর্বিবেচনা না হয় তাহলে তার পক্ষেও পরবর্তীতে কোনো চাকুরি দেওয়া সম্ভব হবে না এই মানুষগুলিকে। এমন কোনো আইন নেই তিনি এসে বলবেন যে আমি এদেরকে চাকুরি দিয়ে দিলাম যারা চলে গেল তাদের চাকরি, এটা হতে পারে না। যে 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক, এ তো নিয়ম করে ডাক হয়, ওই যে ঘোলা জলে মাছ ধরা। 21শে এপ্রিল অভিযানে ধরুন ডিএ দেওয়া হয় না, তো ডিএর মামলা নিয়ে তারা চলবেন, তারা নবান্ন অভিযান দেবেন। এবং আমি খুব ভালোভাবে জানি যদি বিজেপি কোনোদিন সরকার আসে তারাও দিয়ে দেবেন না পশ্চিমবঙ্গে। যে এই তৃণমূল সরকার, যখন বামপন্থ সরকার ছিল তখন তারা এই ডিএ নিয়ে মুভমেন্ট করতে এবং বলতো সব দিয়ে দেবো, সরকারি কেন্দ্রীয় হারে দিয়ে দেবো। আজকে তাদের 40% ডিএ বাকি কেন্দ্রীয় হারের তুলনায়। এটাই প্রক্রিয়া। আমি বলবো সরকারে গেলে আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারবো না, আমার টাকা নেই বলবো, তখন আমি কোনো কারণ খুঁজবো। এটাই নিয়ম। যেমন যখন ক্ষমতায় থাকার জন্য দুদিন আগে এই শুভেন্দু অধিকারী বলছেন লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত খারাপ, রেউড়িক সংস্কৃতির কথা বলছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে রেউড়ি সংক্রান্তির সংস্কৃতি তৈরি হয়ে গেল, মধ্যপ্রদেশে তৈরি হলো, মুম্বাইয়ে তৈরি হলো, পশ্চিমবঙ্গ তারা। বেশ বাবু, অনেক ধন্যবাদ। একদিন সময় করে আরো একটি অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো আপনার সময়ের জন্য। আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি ত্যাগবার জন্য এইভাবেই কিন্তু আমাদের পর্ব চলতে থাকবে, এবং আরও অন্যান্য পর্বতে আমরা বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।